আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসের হাতে আটক আরও ৬ ইসরায়েলি মুক্তি পেয়েছেন। গাজার যুদ্ধবিরতির প্রথম ধাপে ৭ম দফার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। শনিবার সকালে দক্ষিণ গাজার রাফা শহর এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে স্থাপিত মঞ্চে রেডক্রস ক্রুদের কাছে বন্দীদের হস্তান্তর করা হয়। এ সময় মুখোশ এবং মাথায় সবুজ ব্যান্ড পরা ফিলিস্তিনি যোদ্ধারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। তাদের হাতে ছিল রকেট চালিত গ্রেনেড লঞ্চার সহ ভারী অস্ত্র। দুই মঞ্চে বেশ কয়েকটি ব্যানার টাঙানো হয়। একটিতে লেখা ছিল, আমরাই তুফান, আমরাই অটুট শক্তি। কুদস নেটওয়ার্ক জানিয়েছে, এ সময় হামাস যোদ্ধারা স্বয়ংক্রিয় ইসরায়েলি অস্ত্র বহন করছিলেন, যেসব অস্ত্র তারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযানের সময় জব্দ করেছিলেন। মঞ্চের কিছু দূরে সাধারণ গাজাবাসীদের ভিড় দেখা যায়, সেখানে শিশুরাও ছিল। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে যে ৩৩ ইসরায়েলি বন্দীর মুক্তি পাওয়ার কথা, তাদের মধ্যে শেষ জীবিত ৬ জনকে এদিন মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন ২৭ বছর বয়সী এলিয়া কোহেন, ৪০ বছর বয়সী তাল সোহাম, ২২ বছর বয়সী ওমর শেম টভ, ২৩ বছর বয়সী ওমর ওয়েনকার্ড, ৩৬ বছর বয়সী হিশাম আল সায়েদ এবং ৩৯ বছর বয়সী আভেরা মিঙ্গুটস। এদের মধ্যে প্রথম ৪ জনকে ৭ অক্টোবরে আল আকসা ফ্লাড অভিযানে আটক করা হয়। শেষের ২ জন প্রায় এক দশক আগে গাজায় অনুপ্রবেশের পর থেকে হামাসের হেফাজতে ছিলেন। শিরি বিবাস নামে এক ইসরায়েলি নারীর লাশ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাঁধার শঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার হামাস ও ইসলামী জিহাদ ইসরায়েলকে ৪ জনের লাশ ফেরত দেয়, তবে পরীক্ষা নিরীক্ষা শেষে ইসরায়েল জানায় ৪ জনের মধ্যে একজনের লাশ তাদের জিম্মি শিরি বিবাসের নয়। এটি গাজার অজ্ঞাত কোনো এক নারীর লাশ। এই ভুল লাশ পাঠানো নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শুক্রবার রাতে ইসরায়েলে আরেকটি লাশ পাঠায় হামাস। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে, এটি সে নিহত বন্দী শিরি বিবাসের লাশ। বিবাসের পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে তারা বলেছেন, ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা শিরি বিবাসের লাশ শনাক্ত করেছেন এবং এর আগে বন্দি বিনিময়ের ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিরি বিবাস, তার ২ শিশু সন্তান ও এক বৃদ্ধের লাশ ইসরায়েলে পাঠানো হয়। তখনই ঘটে যায় এমন ভুল। শিরি বিবাসের জায়গায় হামাস আরেক নারীর লাশ পাঠিয়ে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিয়ে হুমকি দেওয়ার পর হামাস একটি বিবৃতি দেয়। তারা জানান, ইসরায়েলি বিমান হামলায় শিরি বিবাস ও তার ২ সন্তান নিহত হন। ওই সময় শিরির লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। এ কারণে ভুলক্রমে ইসরায়েলের কাছে আরেকটি লাশ পাঠানো হয়েছে। বিবৃতিতে তারা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেন। এরপরই শুক্রবার রাতে গাজার খান ইউনিসের রেডক্রসকে খবর দেয় হামাস। ওই সময় তারা একটি লাশ তাদের হাতে তুলে দিয়ে জানান, এটি শিরি বিবাসের লাশ। পরে ইসরায়েলে নিয়ে পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে জর্ডান ও মিশরের শীর্ষ নেতারাও অংশ নেন। তারা এই বৈঠকের নাম দিয়েছেন ভাইদের অনানুষ্ঠানিক সম্মেলন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে যৌথ প্রচেষ্টা, গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ, বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা। বৈঠকে অংশ নেওয়া নেতারা আগামী ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি আরব সম্মেলনকে স্বাগত জানান। বৈঠকে গাজায় সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। নেতারা চলমান যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তারা ইসরায়েলে অব্যাহত হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। নেতারা ফিলিস্তিনি সমস্যা সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নে মিশরের সাবেক দূত গামাল বায়োমি আল জাজিরাকে বলেন, বৈঠক থেকে গাজাবাসীদেরকে উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে শক্তিশালী একটি বার্তা এসেছে। বড় ধরনের একটি না শুনতে পেয়েছেন ট্রাম্প। কায়রোতে আরব নেতাদের যে বৈঠক হবে তাতে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ আসবে বলে মনে করেন তিনি। গাজা দখল করে উপত্যকার প্রায় ২০ লাখ অধিবাসীকে স্থায়ীভাবে অন্য দেশগুলোতে স্থানান্তর করার পরিকল্পনা থেকে স্পষ্টত সরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেছেন, গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনা সত্যিকার অর্থেই কার্যকর, তবে তিনি বল প্রয়োগ করে এটি বাস্তবায়ন করবেন না।
ফক্স নিউজ রেডিওর ব্রায়ান কিলমিডের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি আমার পরিকল্পনা সত্যিকার অর্থেই কাজ করবে, তবে আমি বল প্রয়োগ করব না, শুধু পরামর্শ দেব। মিশর ও জর্ডান গাজা নিয়ে তার প্রস্তাবের বিরোধিতা করায় বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি স্বীকার করেন, দেশ দুটি গাজাবাসীদের গ্রহণ করতে অস্বীকার করায় তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে হয় না। ট্রাম্প আক্ষেপ করে বলেন, আমরা প্রতি বছর জর্ডান ও মিশরকে কয়েক বিলিয়ন ডলার দিই এবং আমি বিস্মিত হয়েছি যে তারা এই প্রস্তাবের বিরোধিতা করছে। ট্রাম্প দাবি করেন, গাজার জনগণ যদি একটি সুন্দর কমিউনিটিতে বসবাসের সুযোগ পায় তবে তারা গাজা ছাড়তে রাজি হবে। গাজাকে দারুণ একটি জায়গা হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, আমি জানি না কেন ইসরায়েল এটি ছেড়ে দিয়েছিল। ট্রাম্প বারবার গাজা দখল এবং এর জনগণকে অন্য কোথাও পুনর্বাসনের কথা বলে আসছেন। তিনি গাজাকে পুনর্নির্মাণ করে মধ্যপ্রাচ্যের রিভেরা বানাতে চান, তবে এই পরিকল্পনা আরব বিশ্ব ও অন্যান্য দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের শামিল বলে অভিহিত করেছেন তারা। এদিকে তেল আবিবে একের পর এক বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন সময় এই ঘটনা ঘটল যখন হামাস আর ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এদিকে এমন আকস্মিক ঘটনায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে অধিকৃত পশ্চিম তীরে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল আবিব লাগোয়া দুটি শহরতলির 3টি বাসে বিস্ফোরণ ঘটে। আরও 4টি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, যখন বিস্ফোরণ ঘটে তখন বাসগুলো ডিপোতে ছিল, ফলে বাসে কোনো লোকজন ছিল না। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তদন্তে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সহায়তা করছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। জনগণকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। বাসগুলোতে বিস্ফোরণ কিভাবে ঘটেছে তা জানা যায়নি, তবে ইসরায়েলি পুলিশের দাবি এটি সন্ত্রাসী হামলা হতে পারে। আর ইসরায়েলি সেনারা বলছে, পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এরই মধ্যে কয়েকটি জায়গায় এন্ট্রি পয়েন্ট আটকে দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে ক্ষমতা গ্রহণের মাত্র 1 মাসের মাথায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। 57% মার্কিনী মনে করেন দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী ট্রাম্পকে সমর্থনের হার 45% নেমে এসেছে। 53% ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন। এই 1 মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করেছেন 43% মার্কিনী, 48% বিরোধিতা করেছেন। এর মধ্যে তীব্র বিরোধিতা করেছেন 37%, দৃঢ় সমর্থন দিয়েছেন 27%। জরিপ অনুযায়ী প্রায় 90% রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডে সমর্থন করেছেন, 90% ডেমোক্র্যাট বিরোধিতা করেছেন। নিরপেক্ষ ভোটারদের মধ্যে প্রায় 1/3 তার পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও অর্ধেকেরও বেশি এর বিরোধিতা করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়েও জনরোষ তৈরি হয়েছে। জরিপে দেখা গেছে, কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততাকে সমর্থন দিচ্ছেন মাত্র 34% মার্কিনী, 49%ই বিরোধিতা করছেন। এই 1 মাসে গাজাবাসীদের উচ্ছেদ সহ বিভিন্ন আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প, তবে তার বেশ কিছু নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কেন্দ্রীয় আদালত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে কি হবে, এই প্রশ্নের জবাবে 84% বলেন রায় মেনে নেওয়া উচিত ট্রাম্পের। 11% মনে করেন আদালতের রায় উপেক্ষা করা উচিত। 62% মার্কিনী মনে করেন ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দিয়ে যাবে। তবে 56% মনে করেন সীমা ছাড়িয়ে গেলে সুপ্রিম কোর্ট তাকে থামানোর চেষ্টা করবে। সঠিক সময়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন, তেহরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো হামলা মোকাবেলায় সক্ষম। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে এরই মধ্যে জোলফাঘর 1403 নামের নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা অনেকদিন ধরেই তুঙ্গে। সম্প্রতি ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলার পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার ইসরায়েলকে এক হাত নিল ইরান। এদিকে সময় হলে ইসরায়েলকে ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি। তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময় নির্ভুলভাবে অপারেশন প্রমিস 3 চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।